আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নদিয়ার পলাশীপাড়া বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী হামিদুল হক এবং সেই সঙ্গে তিনি নদিয়া উত্তরের জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি। হামিদুল সাহেব, স্ট্রিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হামিদুল সাহেব, আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি নিজে নদিয়া উত্তরের জেলা কংগ্রেস কমিটির সভাপতি, সেই সঙ্গে এবার বিধানসভা ভোটে লড়ছেন পলাশীপাড়া বিধানসভা থেকে। এই লড়াই কতটা কঠিন বলে আপনার কাছে মনে হচ্ছে? লড়াই কঠিন, কারণ দীর্ঘ 49 বছর দল ক্ষমতায় নেই, সংগঠন অনেক দুর্বল, কিন্তু আমাদের কংগ্রেসের লোক আছে। সংগঠন দুর্বল হওয়ার জন্য আমরা তাদেরকে গুছিয়ে নিতে পারছি না। গুছিয়ে নিতে পারলে নদিয়া জেলা তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে আমাদের লোক আছে, তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা দীর্ঘ 20 বছর এই বিধানসভাতে আমাদের হাত চিহ্নের কোনো প্রতীক পাইনি, যার জন্য বুথে বুথে মানুষরা, আমাদের কর্মীরা একটা মনমরা অবস্থাতে ছিল। এবার তারা হাত চিহ্ন পেয়ে অত্যন্ত খুশি এবং উজ্জীবিত। আপনার পলাশীপাড়াতে তৃণমূলের বিধায়ক ছিলেন মানিক ভট্টাচার্য, সেখানে এবার তাকে দল টিকিট দেয়নি, সেখানে এসেছেন রুকবানুর রহমান চাপড়া থেকে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেখানে লড়ছেন, একটা জাতীয় কংগ্রেসের মতো একটা দল, সেখানে আপনার মূল প্রতিপক্ষ আপনি কাকে ভাবছেন? বিজেপি না তৃণমূল না অন্য কোনো দলকে? দেখুন, আমি তৃণমূলের যিনি আমার বিরুদ্ধে লড়ছেন বা আমাদের তৃণমূলের সিম্বলে লড়ছেন, আমার প্রথম প্রশ্ন সেখানে, উনি তো 15 বছর সেই চাপড়াতে বিধায়ক ছিলেন। কি এমন ঘটনা ঘটলো যে চাপড়া থেকে 15 বছর বিধায়ক থাকার পর আজকে তাকে সেখান থেকে চলে এসে পলাশীপাড়ায় আসতে হলো? এবং পলাশীপাড়ায় কি ভূমিপুত্র নেই? ওনার থেকে যোগ্য ব্যক্তি কি পলাশীপাড়ায় নেই? কি তৃণমূলে? আমার মনে হয় অবশ্যই আছে। আমি বিরোধী দল করলেও আমি মনে করি ভূমিপুত্র পলাশীপাড়ায় আছে। ওনাকে কেন এখানে নিয়ে আসা হলো? উনি সেখানে কাজ করতে পারেননি নিশ্চয়, এবং সেই কাজের মূল্যায়নের 26-এর নির্বাচনে উনি হয়তো পরাজিত হবেন, যার জন্য ওকে বলির পাঠা করে পলাশীপাড়া বিধানসভায় নিয়ে এসছে। আচ্ছা, একদিকে চাপড়া থেকে রুকবানুর রহমানকে পলাশীপাড়ায় নিয়ে যাওয়া হলো, আবার অন্যদিকে বিজেপির যে প্রার্থী তাকে নিয়ে একটা নিজেদের মধ্যে দলের মধ্যে একটা গোষ্ঠীকন্দল হচ্ছে বিজেপির মধ্যেই। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থী হিসেবে কি বাড়তি একটা অক্সিজেন পেলেন? অবশ্যই অবশ্যই পাচ্ছি, তা নাহলে কংগ্রেসের এমন কোনো সাংগঠনিক শক্তি নেই যে ওদের বিরুদ্ধে লড়াই করার। কিন্তু ওদের দুর্বলতা, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের নিজের খাওয়া খাই একটা গ্রুপ আছে যারা রুকবানুরকে জিততে দিতে চাইছে না। কারণ রুকবানুর যদি জিতে যায় তাহলে তাদের ভবিষ্যৎটা এখানে নষ্ট হবে। আচ্ছা, তারা অনেকেই আশাবাদী ছিল যে আমরা হয়তো এবার পলাশীপাড়ায় নমিনেশন পাবো, তারা হয়নি। তারপরে যেটা বিজেপি যে ভদ্রমহিলাকে ক্যান্ডিডেট করেছে তাকে কেউ মেনে নেয়নি। আমার বহু তৃণমূল এবং বিজেপির বন্ধু আছে, তাদের সাথে আমি কথা বলেছি, তারা কেউ। তাহলে কি পলাশীপাড়ার তৃণমূলের বিক্ষুব্ধ এবং বিজেপির বিক্ষুব্ধরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে? এ কথা তো বলবো না আমি। তাহলে এই যে তাদের বিরুদ্ধে লড়তে চাচ্ছে, তাহলে এই রাজনৈতিক পরিস্থিতিতে আপনার মানে জেতার ব্যাপারে কতটা আপনি আশাবাদী? অবশ্যই আমি 100% আশাবাদী। যদি ওদের এই পরিস্থিতি বর্তমান যা আছে আগামী 29 তারিখ পর্যন্ত যদি থাকে, আমি জিতবো। আচ্ছা, পুরানো কংগ্রেস কর্মীরা যারা হাত চিহ্ন না পেয়ে হতাশ হয়েছিল, এখন হাত চিহ্ন পেয়েছে, তারা কি এখন ফিরছে দলে? ফিরছে মানে, আমি নদিয়া জেলার উত্তরের সভাপতি হওয়ার পর পুরানো কংগ্রেস কর্মীরা যারা আমাদের সাথে 71, 72 নির্বাচন পরিষদ, তারপরে 77 পর্যন্ত ছিল, আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা অনেকে বয়স্কজনিত কারণে বা হয়তো অনীহা হয়ে গিয়ে তারা বসেছিল, আমি তাদের সাথে তখন থেকেই যোগাযোগটা করেছিলাম। তারা উজ্জীবিত হয়েছিল, তারা অনেকেই কংগ্রেসে ফিরে আসতে চাচ্ছে। হয়তো তারা আমার মতো, আমি 77 বছরের যুবক, তারা হয়তো 77 কেন, হয়তো 72 বছর, কিন্তু তারা হয়তো শারীরিক দিক দিয়ে এত সক্ষমতা নেই, কিন্তু তারা ভোটটা দেওয়ার জন্য বা কংগ্রেসের কথা বলার জন্য উদ্গ্রীব। আচ্ছা, পলাশীপাড়া বিধানসভাতে আপনি ভোটে লড়ছেন এবং বিভিন্ন জায়গাতে আপনি ভোট প্রচার করছেন, সেখানে মানুষের কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছে। কালকে আমি পাথরঘাটা 2-তে ভোট প্রচারে গিয়েছিলাম, আমার সঙ্গে প্রথমে এই 12-14 জন নিয়েছিলাম, ওখানে আমাদের এমনি ভালো সংগঠন। তারপরে আমি যখন মানুষের কাছে রাস্তায় দোকানে দোকানে গেলাম, 70-80 জন লোক হয়ে গেছে। আচ্ছা, সেখানে আমাকে অনেকেই বললো যে প্রথম কথা, আপনাদেরকে আপনি একটা ভদ্রলোক মানুষ, আপনাকে পছন্দ হয়েছে, তাছাড়া আপনি ভূমিপুত্র, তাছাড়া আপনি আজ 59 বছর প্লাস রাজনীতি করছেন, তা আপনাকে কেউ টলাতে পারেনি। আমাকে বিপদে ফেলতেছে, দুবার বড় বড় কেস খেয়েছি, আমাকে লোভ লালসা অনেক কিছু দেখিয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে সরে যাইনি। এইটাই তারা আমার প্রশংসা করছে এবং এই জন্যই তারা আমাকে পছন্দ। এই যে মুখোমুখি অনুষ্ঠান, এই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের দর্শকরা জানতে চায় আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে, সংক্ষেপে যদি বলেন। আমি 67 সালে হায়ার সেকেন্ডারি পাশ করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হই। সেখানে বর্তমান এমপি সুদীপ ব্যানার্জি আমার কলেজমেট। সুব্রত শাহ যিনি মন্ত্রী হয়েছেন, তিনি মারা গেছেন, উনি আমার ক্লাসমেট। আচ্ছা, আমি তখন এখান থেকে ডেলিভারি করতাম, হোস্টেল পাইনি, আমি দেখতাম আমার নামে ওয়ালিং হয়ে গেছে। আচ্ছা, ছাত্র পরিষদে তখন আমি কন্টেস্ট করি। কোথায় সেটা, কোথায়? বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। আচ্ছা 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 আমি সেখানে জিতার পর ছাত্র পরিষদ থেকে আমি ওখানকার গেম সেক্রেটারি হই। আচ্ছা, গ্রাম থেকে উঠে গিয়ে কিন্তু আমি ফুটবল খেলতাম, ফুটবলে, কিন্তু ক্রিকেট সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না, রান গুনতেও আমি জানতাম না। কিন্তু যেহেতু আমি এই গেম সেক্রেটারি, ওই মাঠে ই করে সে ব্যাট ফ্যাট নিয়ে চলে যেতাম। এই অবস্থা থেকে আমি 72-তে এসে আমাদের সিদ্ধার্থ বাবু বলেন, সেবার আমি আমার ব্লকের ইলেকশনটা জোর করি। নকশাল পিরিয়ড তখন। ব্লকে? কোন ব্লকে? পলাশিপাড়া। আচ্ছা, তখন পলাশিপাড়া বিধানসভাটা ছিল না, ছিল তো একটু বিধানসভা। কার্তিক বিশ্বাস তখন আমারই সমবয়সী, একসঙ্গে হায়ার সেকেন্ডারি পাস করার লোক, উনি তখন ক্যান্ডিডেট। আচ্ছা, তখন একটা নকশালের একটা দাপট ছিল। অনেকে ভয়ে ওয়ালিং টোয়ালিং করতে চান না। আর আজকের মতো এত জাঁকজমক ওয়ালিং কিন্তু ছিল না তখন। আমার মনে আছে ওই তালের ডুগু কেটে আলকাতরা দিয়ে সুরাত আলী খানকে ভোট দিন, এই কথাগুলো আমরা লিখতাম। কার্তিক বিশ্বাসকে ভোট দিন, এই কথা আমরা লিখতাম। তারপরে রাজনৈতিক উত্থানের কথাটা জানতে চাই। এইবার আমি তখন যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হই ব্লকের। আচ্ছা, পরবর্তী টাইমে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হই। আচ্ছা, ব্লকে। তারপরে ব্লকের আমি কংগ্রেস সভাপতি। আচ্ছা, শঙ্কর সিং যখন নদিয়া জেলার সভাপতি, উনি তখন আমাকে জেলাতে নিয়ে আসেন। জেলাতে আমি সেক্রেটারি পদ। 18 সালে যখন আমাদের জ্যোতির্ময় ভট্টাচার্য যখন নদিয়া জেলার সভাপতি, তখন আমি নদিয়া জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট। আচ্ছা, আমি পরপর 3বার পঞ্চায়েত সমিতিতে লড়েছি এবং 3বারই জিতেছি এবং 15 বছর টানা আমি মেম্বার থেকেছি। 18 সালে আমি গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছি, জিতেছি। আমি 12 বছর হাই স্কুলে থেকেছি, হাই স্কুলের ম্যানেজিং কমিটি। তখন আমার ওয়ার্ডে আমার ছেলে মেয়েদের জন্য। পরবর্তী টাইমে আমাদের পঞ্চায়েত সমিতি এসেছিল, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি হয়ে আমি ছোটনালদা হাই স্কুলে প্রতিনিধিত্ব করছি। আচ্ছা, তারপরে সোসাইটিতে 9 বছর বোধহয় থেকেছি সভাপতি হিসাবে। তারপরে এবার তো পেলাম সভাপতি, জেলা সভাপতি। আমাকে হয়তো পুরো জেলাটা তখন ভাগ না করার জন্য আমার কাছে প্রস্তাব এসেছিল যে আপনাকে সভাপতি হতে হবে। দেখেন, আমার অন্য কোনো সমস্যা নেই, সমস্যা আমার বয়স। আমি নদিয়ার এই করিমপুর থেকে ওই দক্ষিণ 24 বঙ্গ আমার পক্ষে নড়া সম্ভব নয়। তখন ওনারা বললেন যদি জেলাটা ভাগ করে দিই, তাহলে আমি রাজি আছি। জেলাটা ভাগ করে ওনারা আমাকে দিয়েছেন এবং নদিয়া জেলার যারা কংগ্রেসি করে, যাকেই আমার প্রদেশ নেতৃত্ব জিজ্ঞেস করছো, তো বলছি ওনাকে দিলে কোনো আপত্তি নেই, শুধু ওনার একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে না বয়স। বর্তমান বয়স কত? 77 প্লাস। আচ্ছা, তাহলে এখন এই যে এতগুলো বিধানসভায় আপনার ক্যান্ডিডেট যারা আছে, কংগ্রেসের ক্যান্ডিডেট লড়ছে, ওভারঅল কেমন আশা করছেন, রেজাল্ট কেমন হবে? দেখেন, মাত্র কয়েকদিন হলো আমাদের নামগুলো ডিক্লেয়ার হয়েছে, কেবল গুছিয়ে উঠছে। এখন প্রচারে সেইভাবে কেউ নামতে পারেনি, হয়তো 2-1 নেমেছে। আমি যেমন কাল প্রচারে ছিলাম, আজ সারাদিন কৃষ্ণ আছে। গত সোমবারে কৃষ্ণ ছিলাম, আপনার চুপি পোতাতে রহিম সাহেব একটা প্রোগ্রাম করে নিয়েছেন, আগে ভোট আর পরে ভোট, এই প্রোগ্রাম আমি ছিলাম। সুতরাং আমি তো এইগুলা ঘুরে বেড়াচ্ছি। এখন আমি নিজের জন্যও সেইভাবে নামিনি, যদিও আমার আবার তবে আমার একটা প্রশ্ন আছে, স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে যে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন, তার চাইতে এই ইলেকশনে কি কংগ্রেসের রেজাল্ট ভালো হবে? কংগ্রেসের রেজাল্ট গতবার 21 সালে 0 ছিল, 0 থাকবে না।
সেখানে একটা, সেটা নদিয়াতে বা মেদিনীপুর হোক, বর্ধমান, বীরভূম হোক, এদিকে না হতে পারে, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এইখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। আমাদের এদিকে কি হবে, আমরা সিট না পেতে পারি, কেউ এমএলএ না হতে পারে, কিন্তু ভোটের পার্সেন্টেজ সেটাই আমাদের বড় পাওনা। আর সব থেকে বড় হচ্ছে আমরা যেখানে জিরো ছিলাম সেই জিরোটা আমরা থাকবো না। আচ্ছা, এখনো পর্যন্ত কি প্রচারে সেভাবে বেরোতে পেরেছেন আপনার বিধানসভা এলাকাতে? আমি সেট করে নিচ্ছি, সব ওয়ালিং করা বা আমাদের কর্মীদের সঙ্গে টুকটাক দেখা করা, বৈঠক করা। আজকে যেমন আমার ব্লক প্রেসিডেন্ট আছে, সে আগামী 8 তারিখের জন্য আমরা নমিনেশন পেপার ফাইল করবো, সেগুলো করছে। আমি প্রচারের ডিপলি বললে গতকালকে আমি পাথরঘাটা তুলতে বেরিয়েছিলেন, সেখানে গিয়ে মানে মানুষ বা কর্মীদের ভিতর কেমন উৎসাহ উদ্দীপনা দেখেন, ওই ওই অঞ্চলটা আমাদের কংগ্রেসে খুব ভালো ঘাঁটি। আচ্ছা, অনেকগুলো মেম্বার আছে, বোধহয় প্রধানও বা উপপ্রধান আমাদের আছে, সর্বত ওই জায়গাটা। আচ্ছা, যতটুকুই প্রচারে বেরিয়েছেন, তো মানুষের কাছে কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন? আপনাদের ইস্যু কি থাকছে? আমাদের ইস্যু থাকছে বর্তমান বামপন্থী সরকারকে 34 বছর দেখেছেন, 15 বছর তৃণমূলকে দেখলেন, এই 49 বছরের থেকে 15 বছর যাদের বয়স বেশি, তোমার 60, 65, 62, 64, তারা ছাড়া কংগ্রেস সম্বন্ধে কেউ কিছু জানে না। কারণ কংগ্রেস কি খায় না, মাখে না, গায়ে দেয়, এটা এরা জানে না বর্তমান যুগের ছেলেরা। সুতরাং এই কংগ্রেসিটা কি সেইটা দেখানোর জন্য, সেইটা বোঝানোর জন্য আমাদেরকে পরিশ্রমটা বেশি করতে হয়েছে। এবং আমাদের সেখানে বক্তব্য, তোমরা তো তৃণমূলকে দেখলে, তোমরা তো সিপিএমকে দেখলে, কংগ্রেসকে দেখো না। কারণ ভারতবর্ষ তো পশ্চিমবাংলার যত ভালো জিনিস তৈরি আছে সব কিন্তু কংগ্রেস আমলে। আজকে যত হুগলি নদী 2 পারে শুধু ধোঁয়া বেরোতো, আজ সেসব বন্ধ হয়ে গেছে। সুতরাং কংগ্রেস না আসলে আমরা সেই জায়গায় আসতে পারবো না। আর ওই ভাতার উপর নির্ভরশীল হলে পেট চলবে, হয়তো মেয়েরা একটু সন্তুষ্ট হবে যে একটা টাকা পেলাম, কিন্তু যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা তার রান্নার সরঞ্জাম কিনতে বা দৈনন্দিন বাজার করতে তার থেকে অনেক বেশি টাকা চলে যাচ্ছে। এই হিসাবটা মানুষকে বোঝা। আচ্ছা, এমনি লোকাল যে ইস্যুগুলি রয়েছে পলাশীপাড়ার, কোন কোন বিষয়গুলি বা কোন কোন অসুবিধা বা সমস্যাগুলি এখনো সমাধান হয়নি, সেইগুলো কি তুলে ধরছেন? অবশ্যই, যেমন আমার পলাশীপাড়া বিধানসভাতে আপনার কোনো কলেজ নেই। আচ্ছা, পলাশীপাড়া বিধানসভাতে ফায়ার ব্রিগেড নেই। আপনার জানা আছে কি জানি, তেহট্টু ঘাট একটা আছে, প্রচুর লোক যাতায়াত আছে, ঠিক সেই ব্রিজটার জন্য। এগুলো নিয়ে আমরা লড়াই করছি। সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য তলানি চলে গেছে, শিক্ষা নেই বললেই চলে। যেগুলো আছে, আমার যে গ্রামে বাড়ি সেই গ্রামে আপনি ভাবতে পারবেন না, 4টে ছেলেদের মেয়েদের, একটা মেয়েদের মিশন আছে, 4টে মেয়ে আছে, আর বাচ্চাদের স্কুল আছে সেও 4টে। মানে স্কুলমুখী আমরা যখন শিক্ষকতা করেছি, স্কুলে নিয়ে গিয়ে আমরা যেভাবে তাদের শিক্ষা দিয়েছি, আজকে ব্যবসা হয়ে গেছে। এইটা আমার প্রচন্ড আপত্তি আছে। এই ছাত্র মানুষ করতে গিয়ে, ছেলে মানুষ করতে গিয়ে এই ব্যবসায়িকদের হাতে তুলে দেয়া, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সেই সঙ্গে রাস্তাঘাট, পানীয় জল, স্ট্রিট লাইট, এগুলো কি পর্যাপ্ত পরিমাণে না রয়েছে? পর্যাপ্ত হয়নি, তবে হয়েছে কিছুটা। যেমন আমি যে গ্রামে বাস করি, বর্ষাকালে 1 হাঁটু কাদা থাকতো। অনেক সময় আমার অন্য কাজ থাকলে ওই বাস স্ট্যান্ডে থেকে আর বাড়ি যেতাম না, পলাশী বাজার থেকে খেয়ে এসে থাকতাম আমি। এই সব জায়গাতে সেখান থেকে একটু উন্নতি হয়েছে। বলতে চাইছেন যে তৃণমূলের আমলে কিছুটা তৃণমূল সিপিএম সবার আমলে। সেখানে তো মানিক ভট্টাচার্য তিনি বিধায়ক ছিলেন, তাহলে তো আপনি স্বীকারই করছেন যে মানিক ভট্টাচার্যের সময় 5 বছরে হয়েছে না, কাজ কিছু হয়েছে, অস্বীকার করা। ভারত তো আগেই যাচ্ছে, কিন্তু আগেই যাচ্ছি কি করে? অর্থনৈতিক জায়গাটা ভারতবর্ষ কোথায় আছে? আমাদের মাথার উপর কত ঋণ আছে, সেইগুলো করে তো ওইগুলো করছে। আচ্ছা, মানিক ভট্টাচার্যের যে শিক্ষা দুর্নীতি, সেটা নিয়ে কি আপনারা সরব হচ্ছেন? তার বিষয়টাকে কি আপনারা ভোট প্রচারের কাজে লাগাচ্ছেন? ভোট প্রচারের কাজে এমন একটা জায়গাতে মানুষের মানসিকতাটা চলে গেছে, যুব সমাজের মেরুদণ্ডটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ওই কথাটা আমাদের খাটছে না। কারণ আমি বলি, সারদা নারদা নিয়ে অত কেলেঙ্কারি হলো, কেউ তোয়ালে ভিতরে টাকা নিল, কেউ খবরে কাগজে মুড়ি নিল, কেউ স্যান্ডো গেঞ্জি গায়ে পেলো, কেউ জেলে থাকলো, কিন্তু তারপরে 21 সালে ভোট হলো, বল তবিয়তে কিন্তু তারা থেকে গেল এবং সেই অবস্থাতেই থাকলো, কোনো এফেক্ট পড়েনি। যার জন্য এই সরকার আমলে এই তৃণমূল আর বিজেপির সঙ্গে যে গট আপটা আছে,
এতে কোনো কাজ হবে বলে মনে হয় না। আচ্ছা, পলাশীপাড়া বিধানসভা হচ্ছে একটা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা। সেখানে একজন সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে আপনি সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করেন, সেক্ষেত্রে কি কোনো একটা প্রভাব পড়বে? যেহেতু এখন পশ্চিমবঙ্গের রাজনীতি একটা ধর্মীয় মেরুকরণের। একটা জিনিস আপনাকে বলছি, মুসলিমরা, আমাদের সংখ্যালঘুরা এতদিন মমতা ব্যানার্জির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি মুসলিমদের যে কত ক্ষতি করেছে সেটা কিন্তু সংখ্যালঘুরা বুঝতে শিখেছে, বুঝছে। আপনি ওয়াকফ নিয়ে ওর যে কথা দিল্লি থেকে আন্দোলন করোগা, আদৌ ঠিক কথা বলেননি উনি। এসআর নিয়ে বললেন কি, কেউ কাউকে কাগজ দেখাবে না, যারা আসবে তাদের গাছে বেঁধে রাখবেন। অথচ ওদেরই কর্মচারীরা পাঠিয়ে দিল, এসআই করলো। এসআইয়ের একটা সংখ্যালঘুদের একটা বিরাট অংশ কিন্তু বাদ গেল। পার্শ্ববর্তী সেখানে সংখ্যালঘু আরেকটা যে সম্প্রদায় আছে তাদের কিন্তু এত বাধা হয়নি। কেন হয়নি? সবই কি আমাদের ভুল? তাদের কি কোনো ভুল নেই? এটা একটা প্ল্যান মাফিক মমতা মোদী, যাহা মমতা তাহাই মোদী, এদের একটা আন্ডারগ্রাউন্ডে একটা সেটা। আপনার বিধানসভা এলাকাতে ওখানে আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের প্রার্থী দিয়েছে, তো সেটা কতটা মানে চিন্তার কারণ? আবেগের বশে হুমায়ুনের সঙ্গে তারা যাচ্ছে বা গেছে, ভোটে সেটার খুব একটা প্রতিফলন ঘটবে না। কারণ এখন মুসলিমদের এটা বোঝার সময় এসে গেছে যে না, আমরা ডিভাইডেশনটা হয়ে গিয়ে আমাদের খুব ক্ষতি হচ্ছে, এবং এই সুযোগটা তৃণমূলটা নিচ্ছে। তাহলে মুসলিমরা কি এবার কংগ্রেসমুখী হবে? অবশ্যই কংগ্রেসমুখী হবে। হামিদুল সাহেব, আমার শেষ প্রশ্ন, আপনি ভোটে জিতলে পলাশীপাড়া মানুষের জন্য কি করবেন? পলাশীপাড়া মানুষের সার্বিক উন্নয়নের চেষ্টা করব, তাদের পাশে থাকব, যেটা আমি আমার জীবনে চিরকালই থেকে এসেছি, সবসময় আমি সেগুলা থাকব। এবং এলাকার উন্নতি করতে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা, এই যেমন আমার পাশেই একটা হসপিটাল আছে, ছোট্ট হসপিটাল, সেটা মৃতপ্রায়। 72 সালে সিদ্ধার্থ শঙ্কর বাবু ওই হসপিটালটা উদ্বোধন করে গিয়েছেন। কদিন আগে আমার প্রেশার নিয়ে একটা সমস্যা হয়েছিল, রাত 10টার পর আমাকে পলাশীপাড়া হসপিটালে নিয়ে গিয়েছেন। কিন্তু আজ যদি আমার পাশে 1.5 কিলোমিটার দূরে আমার যদি ছোট্ট হসপিটালটা ঠিক থাকতো, তাহলে আমাকে ওইখানে যেতে হতো না। এই ছোট্ট হসপিটালে আমার মনে আছে, আমি 76-77 সালে একবার আমার বাগি হইছো, সেই বাগি অপারেশন কিন্তু এখানেই হইছো। আমি 4 দিন হসপিটালে ছিলাম। আজ সেই হসপিটালটা মৃত। শুধু সেটাকে উজ্জীবিত করার চেষ্টা করবো। সাধারণ গরিব মানুষ যারা পলাশীপাড়ায় বাসে যেতে পারে না, একটা দিন ফুরিয়ে যাবে, তাদের পক্ষে যদি নিকটে একটা হসপিটাল থাকে সেটা ভালো হবে। পলসুরিয়াতে একটা হসপিটালের জন্য একটা মাঠ 72 সালে, তখন জানি না কোন কারণের জন্য হয়নি, হসপিটাল মাঠ বলে একটা জায়গায় আছে, তাদের মাঠটা দেয়া আছে গভর্নমেন্টকে, সেখানে একটা হসপিটাল খুব প্রয়োজন। ওদিকে বানিয়া, এদিকে পলাশীপাড়া, ওই পলসুরিয়াতে একটা যদি হসপিটাল হয়, ওই অড এলাকা, সেখানে বড়িয়া, ধাপাড়া, বাড়িপাড়া, কুলগাছি, এইসব গ্রামের লোকগুলো চরমভাবে উপকৃত হবে। সুতরাং আমি যদি সেই জায়গায় আসতে পারি, আমি এটা নিয়ে ভাববো। একটা ব্রিজ, একটা কলেজ, ফায়ার ব্রিগেড, এগুলো নিয়ে ভাববো। এবং শিক্ষাটাকে ওই ব্যবসায়িক যারা, তাদের কাছ থেকে ওই ব্যবসাটা থেকে আমি একেবারেই সব সরিয়ে দিতে পারবো না, যাতে গার্জেনরা বোঝে যে ওই ব্যবসায়িক ক্ষেত্রে না গিয়ে সরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠায়, এবং সরকারি স্কুলে যাতে তাদের সুষ্ঠু পড়াশোনাটা হয়। আমি 36 বছর শিক্ষকতা করেছি, এই দিন তো ছিল না, তখন তো এত স্কুল ছিল না, এই ব্যবসায়িক স্কুলগুলো ছিল না। তখন তো ছেলে মেয়ে মানুষ হয়েছে, আমার হাত দিয়ে ছেলে বিডিও হয়েছে, আমার ছাত্র ডাক্তার আছে, বিভিন্ন সরকারি ভালো ভালো পদে আছে। সুতরাং তখন হয়েছে। আর আজকে প্রাইমারিতে সরকারি স্কুলগুলোতে কেন গার্জেনরা বিমুখ হচ্ছে? তোমরা সেখানে নিশ্চয়ই ভালো পরিষেবা পাচ্ছে না ছাত্রদের জন্য। শুধু খিচুড়ি খাওয়ার জন্য তো আর সেখানে যাবে না। অনেক গার্জেন আছে, তারা খিচুড়ি খাওয়ার জন্য ছেলেদেরকে ওখানে পাঠাতে চাচ্ছে না, যার জন্যই তারা হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে বা যেসব মিশনগুলা বা যারা স্কুল চালাচ্ছে তাদের হাতে ছেলেগুলোকে দিচ্ছে। তারা কতটুকু সাকসেস হচ্ছে, ছেলেরা কতটুকু মানুষ হচ্ছে, এটা উপরওয়ালা জানে। এবার আমার শেষ কথা আমি যেটা বলছি, পলাশীপাড়া বিধানসভাতে যারা ভোটার আছে, তাদের কাছে আমার অনুরোধ, আমার দাবি, আমার প্রার্থনা, আমি ভূমিপুত্র, আমার রাজনৈতিক জীবন খুব স্বচ্ছ। আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি যে আপনারা আমাকে এই ভোটে জয়যুক্ত করুন এবং আপনাদের সেবা করার জন্য সুযোগ আমাকে একবার দিন। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।